দীপার বিয়ে 1 বছর হয়েছিল। দীপা ভেবেছিল যে বিয়ের পর সব ঠিকঠাকই চলবে। ওর শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ আর স্বামী ছিল। দীপা ভেবেছিল ছোট পরিবার কোনো সমস্যা হবে না, কিন্তু হলো ঠিক বিপরীত। পরিবারের সদস্য সংখ্যা কম হলেও ওদের অনেক আত্মীয় ছিল, আর প্রত্যেক দিনই কেউ না কেউ দূর থেকে আসতেই থাকতো। দীপা, এটা তোমার মাসি শাশুড়ি, নমস্কার করো এনাকে। বেঁচে থাকো বৌমা। এবার তাড়াতাড়ি নাতির মুখটা দেখিয়ে দাও। দীপা, তুমি জানো নবীন যখন ছোট ছিল তখন সে সারাদিনই মাসির বাড়িতেই খেলাধুলো করত। মাসিকে তো সে মায়ের মতো ভালোবাসে। বৌমা, আমার জন্য না দুধ চা, আর একটু চিনিটা বেশি দিয়ে। আর মাসি শাশুড়ি যখন কথা বলছিল তখন প্রতিবেশীও চলে এলো। কি গো সুমিত্রা দি, কেমন আছো? ও বাবা, দেখছি যে পুষ্পবনও এসেছে। তুমি কেমন আছো গো? আরে কমলা যে, এসো এসো। বৌমা, এনাকেও প্রণাম করো, ইনিও তোমার শাশুড়ি হন। আরে বৌমা, এ কি, তুমি মেকআপ করনি? আরে নতুন বৌমাদের একটু মেকআপ করতে হয়। একটু লিপস্টিক দেবে, টিপ পরবে, কাজল পরবে, তবেই না মনে হবে আমাদের নতুন বউ। বৌমা, তুমি যাও, আগে মেকআপ করে নাও, তারপরে আমাদের জন্য চা করবে। হ্যাঁ মা, দীপার সাজতে একদমই ভালো লাগে না, কিন্তু সবার বলাতে অনিচ্ছা সত্ত্বেও সে ওই দিন মেকআপ করলো। এখন থেকে তো এটা রোজকার ব্যাপার হয়ে গেল, কারণ কোনো না কোনো আত্মীয় শাশুড়ি রোজই আসতে লাগলো। দীপা বৌমা, এটা আমার ছোটবেলার বান্ধবী শকুন্তলা, এও তোমার শাশুড়ি। ও কিছুদিন থাকবে। আর ও হলো শকুন্তলার বোন মালতী, সামনেই ওর মেয়ের বিয়ে। বৌমা, মালতী আমার বোন, তাই ও তোমার শাশুড়ি, ওনাকেও প্রণাম করো। বেশ বেশ বৌমা, বেঁচে থাকো বেঁচে থাকো। আরে শকুন্তলা, তুই তোর অ্যাটাচি নিয়ে আমার ঘরে চল। আর শোন, দুপুরে কি খাবি বলে দিস, বৌমা বানিয়ে দেবে। চল আমার ঘরে চল। আচ্ছা দীপা বৌমা, আমি কিন্তু না পেঁয়াজ রসুনের ছোঁয়াটা খাই না। কোনো ব্যাপার না, তোর জন্য একদম নিরামিষ রান্না হবে। আরে বৌমা, তোর জন্য আলাদা করে বানিয়ে দেবে। বৌমা শুনলে তো, ওরকম বানিয়ে দিও। বৌমা, বলছিলাম কি, পেঁয়াজ রসুনের ছোঁয়া যাতে না লাগে, বাসনটা যাতে ভালো করে একটু ধুয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ আন্টি। আরে বৌমা, ওসব আন্টি টান্টি বলো না, তোমার শাশুড়ি না, শাশুড়ি মা বলো। হ্যাঁ মা, এই পর্যন্ত সব ঠিকই চলছিল, কিন্তু একদিন যখন দীপা নবীনের সাথে ঘুরতে যাবে, তখনই নবীনের কাকি আর জেঠিমা দুজনই এসেছিলেন। মা, চা। হ্যাঁ বৌমা, রাখো। কোথাও যাচ্ছ বৌমা? হ্যাঁ জেঠিমা, ওর সাথে একটু বাজারে যাচ্ছিলাম। দীপা বৌমা, কাপড়টা বড্ড ছোট হয়ে গেল না? সালোয়ার শাড়ি পরতে পারতে। এসব ছোট কাপড়ের চুক্তি তো আমি বুঝতেই পারি না। জানি না বাবা, এখনকার দিনের মেয়েরা এসব ছোট ছোট জামা কাপড় আর টাইট ড্রেস কি করে পরে। আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। আমার বৌমার তো সাহসই নেই এসব পোশাকের দিকে চোখ তুলে তাকাবার। না না বাবা, বউদের অতটা স্বাধীনতা আমরা দিই না। সুমিত্রা, তুই কি করে অনুমতি দিলি বলতো? আরে দিদি, তুমি থামো তো। আজকালকার বউরা কি শাশুড়ির কথা শোনে? দীপা, তুমি এই জিন্সের সাথে কোনো কুর্তি পরতে পারতে, টপটা খুব ছোট। আসলে মা, এই টপটা আমি এনেছিলাম দীপার জন্যে। আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি, তাই আমি ওকে বলেছিলাম এটা পরতে। তোমাদের এই টপে কি প্রবলেম? নবীন তার কথা শেষ করার আগেই তার বাবা ওখানে চলে আসেন। নবীনের মা, কালকে আমাদের গ্রামে যেতে হবে। সবাই নতুন বৌমার সাথে দেখা করতে চাইছে যে, তাই মা আমাদের গ্রামে ডেকেছে। আমাদের সবাইকে কালই যেতে হবে। হ্যাঁ, আমাকেও কালকে গ্রাম থেকে ফোন করেছিল। আমরা তাহলে সবাই গ্রামে যাচ্ছি। বৌমা, তাহলে তুমি তৈরি হয়ে যাও। গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আর আমাদের শাশুড়ি মানে তোমার ঠাম্মি শাশুড়িকে ওখানেই দেখতে পাবে। এরপর দীপা আর নবীন ঘুরতে চলে যায়। থ্যাঙ্কস নবীন, আমাকে সাপোর্ট করার জন্য। দীপা, 7 পাকের 7 কথার মধ্যে এটাও ছিল যে আমি সবসময় তোমার সাথ দেব। আচ্ছা নবীন, গ্রামে কে কে আছে একটু বলো তো? আমার তো খুব ভয় করছে। এখানেই তো এত শাশুড়ির সাথে আলাপ করেছি, জানি না আবার ওখানে কারা কারা আছে। হ্যাঁ, গ্রামে তো ঠাম্মি, বড় মা, মাসি, পিসি আরো অনেকেই রয়েছে। কিছুদিনের জন্য তোমাকে ওদের সহ্য করতেই হবে। আর পরের দিনই দীপা পুরো পরিবারকে নিয়ে ট্রেনে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। দীপা ভেবেছিল গ্রামে ওর খুব সমস্যা হবে, কিন্তু তা তো হলোই না। উল্টে গ্রামেও অনেক ভালোবাসা পেল। গ্রামে নবীনের ঠাম্মার প্রায় 10-12টা বোন ছিল, আর ওদেরও ছোট যা, বড় যা, শাশুড়ি অনেক লোক ছিল। সব মিলিয়ে প্রায় 100 জন শাশুড়ি। দীপা বৌমা, গুনে নাও, তোমার 100টা শাশুড়ি। বুঝলে বৌমা, তোমার শ্বশুর বাড়ি হলো
100টা শাশুড়ির। আর তুমি ভালোবাসা পাবে 100 জনেরই। আমরা সবাই এখানে মিলেমিশে থাকি এক পরিবারের মতো। সুমিত্রা তোমাকে বিরক্ত করেনি তো? কারণ আমিও শাশুড়ি। করলে বলো আমায়। সৌমিত্রা, জানকী একদম ঠিক কথা বলছে। বৌমাকে মেয়ের মতো ভালোবাসা দিস। বৌমাদের ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে সামলে রাখতে হয়। ঠিক যেমনটা আমি দিয়েছি জানকীকে, আর জানকী দিয়েছে তোকে। সুমিত্রা বৌমা, দীপা খুব ভালো মেয়ে। এমন মেয়ে ভাগ্য করে পাওয়া যায়। সবসময় তোমরা মিলেমিশে থেকো, তাতে ভালোবাসা আরও বাড়ে। আমরা তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করি যাতে তুমি সব সময় সুখে থাকো। সুমিত্রা, এই না হলে ভালো শাশুড়ির কথা। নিজের শাশুড়ির এই কথা শুনে সুমিত্রার চোখে জল এসে যায়, আর সে দীপাকে জড়িয়ে ধরে। দীপা বৌমা, আজ থেকেই বাড়িটা যতটা আমার ততটা তোমারও। কথা দিচ্ছি তোমাকে কোনোদিনও পর ভাববো না। দীপা বৌমা, তুমি আমাদের বংশের একমাত্র বৌমা। আমার তো বৌমা 2 মেয়ে, আর তোমার কাকি শাশুড়িরও একটা মেয়ে। নবীন এই বংশের একমাত্র ছেলে, তাই আমরা যেমন ওকে ভালোবাসি তেমন তোমাকেও ভালোবাসবো। দীপা বৌমা, তোমার যা খুশি তাই পড়ো, তোমাকে কেউ আটকাবে না। তুমি এই বাড়ির বৌমা। বৌমা যদি মেয়ের মতো থাকে তাহলে কি অসুবিধা? আমার মেয়ে রিনিও তো এই ধরনের কাপড় পরে, আমি তো ওকে আটকাই না। তাহলে তোমাকে কেন বারণ করব? তুমিও তো আমাদের মেয়ের মতো, তাই তোমার যেভাবে ইচ্ছা থাকো। এই শুনে দীপার চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে যে সে এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এইসব শুনে গ্রামের মহিলারা হেসে উঠল, আর তাদের মধ্যে থেকে একজন বলল, দীপা বৌমা, আমিও তোমার একজন শাশুড়ি, আর শাশুড়ি হয়ে তোমাকে একটা কথাই বলবো, যত বেশি শাশুড়ি ততই কিন্তু ভালোবাসা পাবে। কি সুমিত্রা, ঠিক বললাম তো? একদম ঠিক বললে সাবিত্রী বোন। এই শুনে দীপাও হাসলো, আর তার মুখে হাসি দেখে সবাই হাসলো, আর নবীনও দীপাকে দেখে মুচকি হাসলো। ঠাকুরপো, আমার তো কমলিকাকে বেশ পছন্দ, দেখতেও সুন্দর আর বাড়িঘরও ঠিকঠাক। তুমি কি বলো? বৌদি, আমারও রিয়াকে খুব পছন্দ। এবার যা তোমাদের সবার সিদ্ধান্ত তাই আমার সিদ্ধান্ত। সত্যি আমার দেওরটা কত ভালো। এই যে ম্যাডাম, আমিও কিন্তু ওই দলেরই। আমিও কিন্তু আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম। তখনই রিয়ার মা বাবা পাত্রপক্ষকে বলে, দাদা, ছেলে মেয়েদের তো একে অপরকে পছন্দ হয়েছে, এবার আপনার ইচ্ছে থাকলে বিয়েটা পাকা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। দুই পরিবারের সহমতে বিয়ে পাকা হয়ে যায়। আর ওরা যাওয়ার পরে রিয়া তার বোনকে বলে, এই শিবানী, তুই দেখলি আমার বড় যা কিরকম সস্তার একটা শাড়ি পরে এসছে? মনে হচ্ছে বাপের বাড়ি খুব গরিব। আরে হ্যাঁ, ওরকম শাড়ি তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। আরে ওই মেয়ে যা খুশি পড়ুক, তাতে তোর কি? আর গরিব হলে তো তোরই ভালো। আর তোর বিয়েতে তোর মা তোকে এত পণ দেবে যে শাশুড়ি তোকে মাথায় করে রাখবে, আর সব কাজ ওই গরিব যাকেই করতে হবে, বুঝলি মা? এরপর বিয়ের কেনাকাটা শুরু হয়ে যায়। রিয়া নিজের বিয়ের জন্য অনেক দামি দামি শাড়ি কেনে, আর সেই শাড়িগুলো মুম্বাইয়ের একটা বড় শোরুম থেকে আনা হয়েছিল। সে এইভাবেই অনেকগুলো শাড়ি কেনে, আর দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসে। বিয়েতেও ওর বড় যা মাত্র 2000 টাকার শাড়ি পরেছিল। আর এই দেখে বিয়ের মণ্ডপে বসে রিয়া মুখ বেঁকিয়ে মনে মনে ভাবছিল, এই চাটা না বিয়ের দিনে আমার নাকটা কাটিয়ে দিল। আরে আজকের দিনে তো একটা ভালো শাড়ি পরতে পারতিস, গরিব কোথাকার। বিয়ের পর রিয়া নিজের শ্বশুরবাড়িতে চলে আসে, যেখানে ওর মা পণে ছোট থেকে বড় সমস্ত জিনিসই দিয়ে রেখেছিল। পরের দিন সবাই বউ দেখতে এসে কিছু না কিছু গিফট রিয়াকে দিয়ে যায়, আর ওর গরিব যা একটা সস্তা শাড়ি পরে একটা গিফট নিয়ে আসে তার বড়লোক জায়ের জন্য। সবাই চলে যাওয়ার পর রিয়া ওই গিফটটা খুলে দেখে যে ওতে একটা সস্তা শাড়ি আর 1100 টাকা রয়েছে। ছি, যেরকম নিজে পরে সেরকম একটা বিচ্ছিরি শাড়ি আমাকে এনে দিয়েছে। আমি তো এই শাড়িটা কাজের লোককে দিয়ে দেব। ছি ছি। সত্যি অঙ্কুর, তোমার বৌদি না খুব কিপটে। দেখো, আমাকে একটা সস্তা শাড়ি ধরিয়ে দিয়েছে। এমনটা কেউ করে? আরে রিয়া, ছাড়ো না,
বৌদির যেটা ঠিক মনে হয়েছে তাই দিয়েছে। পরের দিন রিয়া একটা দামি শাড়ি পরে রান্নাঘরে আসে। রিয়া, আজকে তো তোমার প্রথম রান্না, তো একটু মিষ্টি বানাতে হবে। কি রান্না? মাই ফুড! আমি খাবার বানাবো এই দামি শাড়ি পরে? তোমাদের গিলতে হবে তো, দাঁড়াও আমি এখনই ব্যবস্থা করছি। এই বলে রিয়া খাবার অর্ডার করলো আর সবাইকে খেতে দিল। এই নিন মা, আমার প্রথম দিনের রান্নার খাবার। কিন্তু বৌমা, তুমি বাড়িতে রান্না করলে না যে? আরে মা, সস্তায় এত কিছু খাবার এসে গেছে, আপনার আর কি চাই বলুন তো? কিন্তু রান্না তো ঘরের বউরাই করে, তাই না? হ্যাঁ রিয়া, মা একদম ঠিক বলছে। আমাদের বাড়িতে রান্নাটা কিন্তু মা আর বৌদি নিজের হাতেই করে। ঠিক আছে, বেশি লেকচার দিও না, এটাই এখন খেয়ে নাও, পরে দেখা যাবে। আর সব জিনিসপত্র সেট করতে অনেক সময় লাগবে, তাই শোনো দিদি, দুপুরে খাবারটা তুমি বানিয়ে নিও, ঠিক আছে? এইভাবেই রিয়া কথায় কথায় নিজের বড়লোক হওয়ার প্রমাণ দিত সবাইকে। কিছুদিন পরেই দীপাবলি এলে রিয়ার মা বাবা ওদের বাড়িতে আসে আর সবার জন্য গিফট নিয়ে আসে। ওখান থেকে একটা শাড়ি নিয়ে রিয়া তার বড় জায়ের ঘরে গেল। দিদি, এই শাড়িটা মা তোমার জন্য এনেছে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ রিয়া, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কেন পছন্দ হবে না? কত দামি শাড়ি বলো এটা! আমাকে দেখে তুমি যে শাড়িটা দিয়েছিলে ওর মতো সস্তা নাকি এটা? ওই শাড়ি আমাদের বাড়ির কাজের মেয়েও তো পরবে না। বড় যা বুঝতে পেরেছিল যে রিয়া ওকে সস্তা শাড়ির জন্য কথা শোনাচ্ছিল। আচ্ছা দিদি, তোমার বাড়ি থেকে তো কেউ এলো না? হ্যাঁ, মা আমাকে একটু আগেই ফোন করলো, ওরা সন্ধ্যাবেলায় আসছে। এই বলে বড় যা আবার বাড়ির কাজ করতে লাগলো। বাড়ির সমস্ত কাজ ও একাই করত, আর রিয়াকে কোনো কাজের কথা বললেই সে মুখ বেঁকাতো। তারপর সন্ধেবেলায় একটা বড় গাড়ি এসে ওদের বাড়ির সামনে থামলো। এরপর বড় জায়ের মা বাবা ঘরে এসে ঢুকলো। ওরাও খুব সাধারণ কাপড়ই পরেছিল। ওদেরকে দেখে রিয়া মুখ বেঁকালো। চলে এসছে ভিখিরিটার মা বাবা, আর খালি হাতেই এসেছে। হ্যাঁ, তখনই পেছন থেকে দুজন কাজের লোক অনেক মিষ্টি, ফল, ড্রাই ফ্রুট আর অনেক গিফট নিয়ে ঢুকলো। বেয়ান, আমাদের তরফ থেকে এই সামান্য কিছু দীপাবলির উপহার। আরে এত কিছু আনার কি দরকার ছিল? না বেয়ান, এগুলো উপহার না, আপনাদের জন্য আমাদের ভালোবাসা। আর এমনিতেও আমরা আশ্রম চালানোর কাজে এত ব্যস্ত থাকি যে দীপাবলি ছাড়া আর আশাই হয় না। আজকেও ওখানে যাব সবাইকে মিষ্টি আর উপহার দিতে। কি, এদের অনাথ আশ্রম আছে? এদের জামা কাপড় দেখে তো মনে হয় না যে এরা এত বড় লোক। হ্যাঁ রিয়া, ওদের অনেক পয়সা, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করে না। বরং ওরা সাধারণ জীবন বাঁচতেই বেশি পছন্দ করে। আর তোমার দিদিরও একই ভাবনা। ও মনে করে আমরা যে টাকাটা দামি জিনিস কিনতে নষ্ট করব, তা দিয়ে কারোর অন্যের ব্যবস্থা হয়ে যাবে। আর শরীর ঢাকার জন্য দামি কাপড়ই পরতে হবে এর কোনো মানে নেই, সস্তার কাপড় দিয়েও সেটা করা যেতে পারে। হ্যাঁ ছোট বৌমা, তোমার বাপের বাড়ির থেকে বড় বৌমার বাপের বাড়ি অনেক বেশি বড় লোক, কিন্তু এরা নিজেদের পরিবর্তে অন্যের সেবায় পয়সা খরচ করাটাকেই শ্রেয় মনে করে। জানো রিয়া, আমরা যখন প্রথম দিন বৌদিকে দেখতে গিয়েছিলাম, ওনার কাপড় দেখে তো আমরা বুঝতেই পারিনি যে উনি এত বড়লোক বাড়ির মেয়ে। আর বৌদির সহজ সরল ভাবটাই আমাদের সবার খুব ভালো লেগেছিল। আর দেখো আজকে কি সুন্দর করে আমাদের সংসারটাকে সামলে রেখেছে। আমাদের বড় বৌমার তুলনাই হয় না। ওদের এইসব কথা শুনে রিয়ার চোখ লজ্জায় ঝুঁকে যায়, আর ও নিজের বড় জায়ের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়, আর ওর বড় জা ওকে ক্ষমা করে দেয়। Thanks for watching.